সো হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ ও তথা ভারতবর্ষের প্রাচীনকাল থেকে অর্থনৈতিক ভারকেন্দ্র কলকাতা নিয়ে। এই যে কলকাতা শহর অঞ্চল বা কলকাতা শিল্পাঞ্চল বা কলকাতা প্রাচীন ব্রিটিশ সময়ের আগে থেকেই ভারতবর্ষের তথা সেই সময়কার ভারতবর্ষের অর্থনৈতিক ভারকেন্দ্র ছিল। ব্রিটিশ সময়ে কলকাতাকে কিন্তু ব্রিটিশরা প্রথম কলকাতার মাধ্যমেই তাদের প্রভাব বিস্তার শুরু করে এবং কলকাতাকে তাদের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে তুলে ধরতে শুরু করে এবং সেই সময়ে কলকাতা কিন্তু সারা ভারতবর্ষের সবথেকে বেশি প্রোডাকশান হাব ছিল। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান বলুন, মেশিনারিজ প্রোডাকশান বলুন, কলকাতায় কিন্তু সবই সবথেকে বেশি উৎপাদন হতো। সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন উচ্চশিক্ষিত এবং স্কিল্ড পার্সনরা সেই সময় কলকাতায় তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য আসতো এবং হুগলি নদীর দুপাশে হওয়ার ফলে এই কলকাতা কিন্তু সেই সময় পাট শিল্পের বিভিন্ন মেশিনারিজ এইসবের জন্য কিন্তু খুবই বিখ্যাত ছিল এবং কলকাতার এই অগ্রগতি কিন্তু পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালেও কিন্তু সমান পরিমাণে বজায় ছিল এবং পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক কারণবশত কলকাতার যে অর্থনৈতিক এই পরিকাঠামো এবং অগ্রগতির ক্ষেত্রে কিছু বাধারও সৃষ্টি হয় এবং পরবর্তীকালে কলকাতাতে আরও বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ শুরু হয়। তো আমরা এবার প্রাচীনকাল থেকে বর্তমান সময়ে কলকাতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন কোন সেক্টরে কলকাতা এগিয়ে আছে এবং সেই নিয়ে ভিডিও বানাবো এবং কলকাতার ইন্ডাস্ট্রি সিরিজের এই প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কলকাতার ইন্ডাস্ট্রির এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা কথা বলবো কলকাতার আইটি ইন্ডাস্ট্রি নিয়ে, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সেক্টর। বর্তমান সময়ে কলকাতার যেই সেক্টর 5 অঞ্চলটি আছে সেটি কিন্তু প্রাচীন 1995 সালে বিভিন্ন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের অগ্রগতির ওপর পর্যবেক্ষণ করে এই সেক্টর 5 বিধাননগর সেক্টর 5কে ডেভেলপ করা হয়। পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গলের জিএসডিপির ক্রমশ উন্নতি এবং ক্রমশ অগ্রগতির সাথে সাথে এই আইটি সেক্টর কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কেন্দ্রের ওপর একটা বিপুলভাবে প্রভাব বিস্তার করে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং জিএসডিপি বা জিডিপি যেটাই বলুন, সেটা যত অগ্রগতি বা যতটা ইনক্রিজ হতে থাকে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইকোনমিতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের পাশাপাশি এই সার্ভিস সেক্টরটি অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু সমানভাবে প্রভাব বিস্তার করে। সেখানে বর্তমান সময়ে আমরা যদি তাকাই, কলকাতা কিন্তু প্রায় তার আইটি ইন্ডাস্ট্রি অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু 70% অ্যানুয়াল গ্রোথ দেখাচ্ছে। সেখানে কলকাতায় বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি বড় বড় তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু এক এক করে তার ঘাঁটি গেড়েছে। সেদিক থেকে আমরা যদি দেখতে চাই, কলকাতা কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই এবং হায়দ্রাবাদের এবং চেন্নাইয়ের পরেও কিন্তু স্থান পেয়েছে। এই ক্ষেত্রে কলকাতাকে আরও অগ্রগতি দরকার এবং কলকাতার এই ধরনের আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বর্তমানে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে কিন্তু কলকাতার অগ্রগতি আরও ভবিষ্যতের জন্য প্রশস্ত হচ্ছে। বর্তমান সময়ে 70%-এর এই গ্রোথ নিয়ে কলকাতা প্রায় 2000 আইটি কোম্পানি এবং কলকাতা বেসড আইটি কোম্পানিগুলোও কিন্তু সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আউট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল তাদের প্রভাব বিস্তার করেছে। এইটা কিন্তু কলকাতা এবং কলকাতার আইটি ইন্ডাস্ট্রির জন্য একটা খুব সুন্দর এবং বড় খবর এবং রিসেন্ট সময়ে কলকাতায় যে ইনফোসিস তাদের ক্যাম্পাস স্থাপন করেছে, দীর্ঘদিনের অপেক্ষার পর কলকাতায় কিন্তু ইনফোসিস তাদের ক্যাম্পাস স্থাপন করেছে। এই বহুজাতিক ভারতীয় আইটি সংস্থাটি কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্সদের হায়ার করছে কলকাতাতে। তার মাধ্যমে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে চলে যাওয়া বিভিন্ন বাঙালি
তারা কিন্তু ফিরে আসছে কলকাতায় এই ইনফোসিসে তাদের নতুনভাবে কর্মজীবন শুরু করতে। এবং ইনফোসিস ছাড়াও কলকাতার বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে আমরা দেখতে পাই আইটিসি ইনফোটেকের মতো সংস্থা, যারা কিন্তু কলকাতাকে ফিউচার এআই হাব হিসেবে তুলে ধরার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত স্থাপন করছে। আইটিসি ইনফোটেক কিন্তু প্ল্যান করেছে বা আইটিসি প্ল্যান করেছে কলকাতাকে তাদের এআই হাব হিসেবে তুলে ধরার চেষ্টা করবে। এর মাধ্যমে কলকাতার তথ্য প্রযুক্তি শিল্পের অগ্রগতি আরও প্রশস্ত হবে। তার সাথে আমরা দেখতে পাই এল&টি মাইন্ডট্রি এবং রিলায়েন্সের মতো সংস্থাগুলো কিন্তু তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কলকাতাতে পাখির চোখ করে এগিয়ে আসছে। এল&টি মাইন্ডট্রি কিন্তু একটা বিরাট বড় ক্যাম্পাস, জাস্ট লাইক ইনফোসিস অ্যান্ড এল&টি অ্যান্ড আইটিসি ইনফোটেকের মতো কিন্তু তাদের ক্যাম্পাস অলরেডি বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে তারা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে। রিসেন্ট সময়ে রিলায়েন্স জিওর মাধ্যমে এবং বেঙ্গল বিজনেস সামিটে যে বলেছেন যে মুকেশ আম্বানি 2026-এর মধ্যে কিন্তু দীঘায় কেবিল ল্যান্ডিং স্টেশন অলরেডি অপারেশনাল হয়ে যাবে এবং তার মাধ্যমে কিন্তু কলকাতাতে ডেটা সেন্টারের একটা বিপুল পরিমাণ একটা চাহিদা এবং তার ইনভেস্টমেন্ট আমরা দেখতে পারি। সেখানেই আমরা দেখতে পাচ্ছি বর্তমান কিছু সময় এয়ারটেল, নেক্সট্রা, এনটিটি ডাটা এবং এসটিটি গ্লোবাল এরকম বিভিন্ন সংস্থা কিন্তু কলকাতায় তাদের ডাটা সেন্টার স্থাপন করেছে। যত ডাটা সেন্টারের পথ প্রশস্ত হবে, কলকাতা কিন্তু আইটি সেক্টরের ক্ষেত্রে আরও অগ্রগতি ধারণ করবে। বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের কিন্তু রিসেন্ট সময়ে যেই ইনভেস্টমেন্ট এসছে, যে পাখির চোখ করে বিভিন্ন সংস্থা এগিয়ে এসছে, সেখানে বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের মাধ্যমে $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে চাইছে। সেখানে ব্লু কোকুন ডিজিটাল নামে বিভিন্ন সংস্থা এবং তাদের কর্ণধার কলকাতার বিষয়ে কিন্তু যথেষ্ট পজিটিভ। সেখানে ক্যাপিটাল নাম্বারস নামে এক সংস্থা, কলকাতা আইটি সংস্থা, তারা কিন্তু শেয়ার মার্কেটে এনলিস্টও হয়ে গেছে। সেরকম আমরা ইন্ডাসনেট টেকনোলজিও দেখতে পাচ্ছি, কলকাতা বেস্ট সংস্থা, সোম্যানেটিক্স সংস্থা, যারা রিসেন্ট সময়ে কলকাতা পুলিশের সাথেও বিভিন্ন আইটি রিলেটেড কাজে যুক্ত আছে। এই ধরনের সংস্থা কিন্তু কলকাতাকে আরও আইটি সেক্টরকে অগ্রগতি দিচ্ছে। সেখানে কিছু চ্যালেঞ্জও আছে, যেমন কলকাতার আইটি সেক্টর অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য সিটিগুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে না। সেখানে কিন্তু ভারতবর্ষের অন্যান্য সিটি, টায়ার 2, টায়ার 3 সিটি যেমন নাসিক, ভুবনেশ্বর, এসব সংস্থাগুলো কিন্তু সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আইটি বিনিয়োগ হচ্ছে। সেখানে রিসেন্ট সময়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্রাই করছে শিলিগুড়িতে এবং দুর্গাপুরে আইটি ইনভেস্টমেন্ট গ্র্যাব করার। এই পদক্ষেপটাকে যদি আরেকটু এগিয়ে নেওয়া যায়, তাহলে পশ্চিমবঙ্গের আইটি ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ অল।